নমস্কার, আবার হাজির হলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে আজ শোনাব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পৌষ লক্ষ্মী। গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প পৌষ লক্ষ্মী। 1350 সালের পৌষ মাস। 50 হলো 100-এর অর্ধেক, 100-এ 0, 100-এর অর্ধেক 50-এও গাঁয়ের অর্ধেক লোককে ঝেড়ে মুছে নিয়ে গেছে, আর বাকি অর্ধেক যারা আছে তারাও আধমরা, হিসাব ঠিক আছে। গাঁয়ের প্রবীণেরা এবং বিচক্ষণেরা পালপাড়ায় কালীঘরের সামনে অশ্বত্থ তলায় বসে তামাক খেতে খেতে সেই কথারই আলোচনা করে। এখন এক ছিলিম তামাকেই গোটা মজলিসের পরিতৃপ্ত হয়। কলকে আজকাল আর দুটো লাগে না। যে তামাক এক একজনে পুরো এক ছিলিম খেয়েও তৃপ্তি পেত না, এখন সেই তামাক দুটান টেনেই লোকে এখন কাশতে শুরু করে, বুকে শ্লেষ্মা ঘড়ঘড় করে ওঠে। এবারের বানের ঠান্ডা ক্রমে শ্লেষ্মা হয়ে মানুষের ম্যালেরিয়া জীর্ণ বুকে জমে বসেছে গাঁয়ের খিড়কি ডোবার পচা জলে থকথকে দলাসের মতো। সবচেয়ে বয়স বেশি মুকুন্দ পালের, 60-65 হবে। ভারী কি লোক, কালো কসকসে রং। এককালে জোয়ানো ছিল খুব ভারী। তখন নাকি মাথায় ছিল বাবরি চুলের বাহার। এখন পাল বুড়ো হয়েছে। তারপর এবারকার ম্যালেরিয়ায় ভুগে বার কয়েকই ধোপার পাটায় আছাড় খাওয়া পুরনো কাপড়ের মতো এত বড় দেহখানা তার জ্যালজ্যাল করছে। মাথার বাবরি চুলগুলি একেবারে কদম ফুলি ছাঁটা, এখন পেকে সাদা ধপধপ করছে। পাল প্রায়ই এখন মাথায় হাত বুলায়, খুঁটিয়ে খুঁটিয়ে চুলগুলির কড়া ডগার উজানের টানে হাতের তালুতে বেশ সুরসুরি লাগে। পাল হুঁকোটা ঘোষের হাতে দিয়ে বলে, একেবারে যদি কেউ পুরো পুরো এক ছিলেন তামাক খেতে পারে ঘোষ। বলেই সে কাশতে আরম্ভ করে। কেশে কাশির ধমক সামলে কথাটা শেষ করে, তবে আর বুকে মালিশ লাগে না। আবার এক ধমক কাশি আসে। এবার মোটা এক চাকা শ্লেষ্মা উঠে যায়, পাল আরাম পায়। ওদিকে ঘোষ তখন কাশতে শুরু করেছে। তারপর আরম্ভ হয় 100-এর অর্ধেক 50-এর আলোচনা। হিসাব নিকাশ ঠিক আছে, চিত্রগুপ্তের কলম, ভুল কি হয়? ঘোষ কয়েকবার ঘাড় নেড়ে বললে, তা হয়, মুনি ঋষিদেরই মতি বেরম হয়, তা চিত্রগুপ্ত। হাজার হলেও চিত্রগুপ্ত তো বামুন নয়, কায়স্থ। এবারেই ভুল হয়েছে। সকলে আশ্চর্য হয়ে যায়। ভুল আবার কি হলো? এ ওর মুখের দিকে তাকায়। নদীর ধার পর্যন্ত খোলা পূর্ব দিকের পানে হাত বাড়িয়ে দেখিয়ে ঘোষ বলে, আরে বাবা, ধান। পূর্ব দিকে নদীর ধার পর্যন্ত গাঁয়ের মাঠ, 3 ভাগে ভাগ করা, সাঁড়া জোল, মাঝের জোল আর বেনকুল। নামে 3 ভাগে ভাগ করা, নইলে মাঠ একটাই। গ্রামের কোল থেকে নদীর ধার পর্যন্ত সুবিস্তীর্ণ ধান্যক্ষেত্র। গোটা মাঠখানি এবার ধানে থই থই করছে। সোনার বরণ রং ধরে এসেছে। ওই ধানই জীবন কাঠি, মরণ কাঠি। এবারের ধান ঘরে উঠলে জীবন থাকবে, নইলে মরণ, অবধারিত মরণ। তাতে আর কারো কোনো সন্দেহ নাই। তবে ভরসার মধ্যে বাগদি কাহার মুচিরা যারা ঘর ছেড়ে পালিয়েছে তারা যদি ফিরে আসে, আর যদি আসে দুমকা থেকে সাঁওতালের দল। গাঁয়ের বাগদি কাহার মুচি, এদের যারা দিনমজুরি খাটে, চাষ করে না, তারা প্রতি বছরই বর্ষার সময় গাঁ ছেড়ে চলে যায়।
বিশেষ করে অজন্মা আঁকড়া হলে সেবার দল বেঁধে চলে যায়, আর অজন্মা না হলেও দুঘর একঘর যায়, আবার ফেরে এই ধান কাটার সময়। কেউ কেউ সেই বছরই ফেরে, আবার কেউ কেউ ফেরে 5 বছর পর, কেউ বা ফেরে 1 পুরুষ পর। দল বেঁধে ফেরে এমনই ধারা 52 পৌটির বছরে, ধানে ধানে 6 লাপের পোষে। ওরা এমনই ধারা সুখের পায়রা চিরকাল, দুঃখের ঘরে থাকা ওদের স্বভাবের বাইরে। সকল সুখের মূল যখন লক্ষ্মী, তখন এবার ওরা আসবে এই ভরসা নিয়ে খানিকটা শান্তি পায় পালমশায়েরা। সকাল বিকাল ঠুকঠুক করে যায় ওদের পরিত্যক্ত পাড়াটার দিকে, পোড়ো ভাঙা বাড়িগুলো খোঁজ করে, পাড়ার বাইরে বটবাগানের বটগাছগুলার তলার দিকে চায়। এখানে খোঁজ করে নতুন আগন্তুক কেউ এলো কিনা। এ গ্রাম থেকে পালিয়ে যেমন এখানকার ওরা অন্য গ্রামে যায়, ঠিক তেমনি অন্য গ্রামের তারাও তো এ গ্রামে আসতে পারে। আর তেমন যারা আসে তারা প্রথম বাসা পত্তন করে এই বটবাগানে কোনো গাছের তলায়। কিন্তু না, কেউ আসে নাই আজও পর্যন্ত। তাই পালমশাইদের উৎকণ্ঠার সীমা নাই। থইথপ করা মাঠ ভরা ধান এ তারা তুলবে কি করে? রাত্রে ঘুম পর্যন্ত হয় না। তবুও মাঠে ধান কাটা চলছে। রুগ্ন দুর্বল শরীর নিয়েও মানুষ ভোরবেলায় কাঁথা গায়ে দিয়ে কাস্তে হাতে মাঠে যায়, মাথায় গামছা বাঁধে কমফর্টারের মতো। নাক দিয়ে টপ টপ করে জল ঝরে। পৌষের ভোরের শীতে হাতের আঙুল বেঁকে যায়, তবুও সেই আড়ষ্ট হাতের মুঠায় কোনো মতে ধানের ঝাড়ের গোড়া চেপে ধরে ডান হাতের কাস্তে টানে। মুকুন্দ পালের কিষাণ কাল থেকে জ্বরে পড়েছে, তাই পালকে আজ নিজেই আসতে হয়েছে মাঠে। কিন্তু কাস্তে যেন চলছে না। হেঁট হয়ে কাস্তে টানতে কোমরে টান ধরে অসহ্য বেদনায় টনটন করে উঠছে। যেন কোমরের দড়ির মতো শিরাগুলা শুকিয়ে কাঠির মতো শক্ত হয়ে গেছে। হাড়ের গাঁটে গাঁটে জমে গেছে বালিতে মাটিতে জমাট বাঁধা পাথরের চাঁইয়ের মতো। পাল কোমরে হাত দুটি রেখে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। হেঁট হয়ে থাকা যত কঠিন, হেঁট হয়ে কিছুক্ষণ থেকে সোজা হয়ে দাঁড়ানো তেমনই কঠিন। শাঁখের করাত যেতেও কাটে, আসতেও কাটে। কোমরের ভিতরে যেন শাঁখের করাত চলছে মনে হচ্ছে। হায় ভগবান! পাল উঠে দাঁড়িয়ে নিজের কাজটুকুর দিকে চেয়ে দেখে আপনার মনেই বললে, হায় ভগবান! শুধু আক্ষেপই নয়, নিদারুণ লজ্জায় তার মাথাও হেঁট হয়ে আসছে। আপনার কাছেই মাথা হেঁট হচ্ছে। কতটুকু সে কেটেছে। তালপাতায় বোনা চ্যাটাই, লম্বায় 5 হাত, চওড়ায় 2.5 হাত। এখানে বলে তালাই। এই 1 তালাই ভোর জমির ধানও কাটা হয় নাই। হঠাৎ তার চোখ ফেটে জল এলো। পুরনো কথা মনে পড়ে গেল। ছোটবেলায় তার সঙ্গীরা তাকে বলতো গাঁদা। যৌবনে মুরব্বীরা তার নাম দিয়েছিল ভীম। প্রৌঢ়ত্বে লোকে বলতো মোটা মোড়ল। অবশ্য এখনো বলে। মনে পড়ে গেল পুরনো আমলের ধান কাটার কথা। সেসব আজ কাহিনী মনে হচ্ছে। এখন মাঠ থই থই করা ধান এবারেই নূতন নয়, এ তো কতবারই হয়েছে। ভোরের আকাশে শুকতারা তখন জ্বলজ্বল করত আঁধার ঘরের মানিকের মতো। উত্তর দিক থেকে শিরশির করে বয়ে যেত হাড় কনকনানি ঠান্ডা বাতাস। গাছপালার পাতা থেকে গাছতলার শুকনো পাতার উপর সত্যি সত্যি টপ টপ শব্দে শিশির ঝরত। ঘাসের উপর পা দিলে গোড়ালি পর্যন্ত ভিজে যেত। আর পথের ধুলার উপর পাটালির মতো এক পুরো ধুলা শিশিরে জমে ভিজে থাকত, পা দিলে তা ভেঙে যেত। ধানের মাঠে এলে শিশিরে ভেজা নরম ধানের কাছে সে গন্ধ আজ পাওয়া যাচ্ছে না।
কিন্তু সে গন্ধ আজ মনে আছে তার। সেই ভোর থেকে আরম্ভ হতো ধান কাটা। পালতার হাতখানা মেলে ধরল চোখের সামনে। এ হাতের গ্রাসে লোকে বলে 1 প চালের ভাত ওঠে। 1 প কি আর ওঠে? লোকে বাড়িয়ে বলে। তবে তার হাতখানা প্রকাণ্ড। এই হাতের এক মুঠায় সে খপ খপ করে ধরত ধানের গোড়া, আর ডান হাতের কাস্তের এক এক টানে চলত ঘাস কাটার মতো। তার এই মুঠার 3 মুঠা ধানে বাঁধা ধানের আঁটি অন্য লোকের বাঁধা আঁটির দ্বিগুণ না হোক, অন্তত 1.5 মোটা হতো। বেলা 1 প্রহর যেতে না যেতে রোদের আঁচে ধান গাছ শুকিয়ে খড়খড়ে হবার আগেই ক্ষেতের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত শেষ করে ফেলত। বয়সের সঙ্গে সঙ্গে সে শক্তি কমে আসারই কথা, কিন্তু তবুও গত বছর পর্যন্ত সে 1 প্রহর বেলা তক আধখানা ক্ষেতের ধানও কেটেছে। কিন্তু এই কটা মাসে এ কি হলো তার? কি গো কর্তা, দাঁড়িয়ে রইছ যে, কি হলো? আপনার ভাবনার মধ্যেই ডুবে গিয়েছিল পাল। তার মনটা উদাস হয়ে সেকালের সেই আমলে চলে গিয়েছিল। মধ্যে মধ্যে এই জমিখানাই যেন দেখাচ্ছিল সমস্তটা কাটা হয়ে গেছে। এধার থেকে ওধার পর্যন্ত আঁটি আঁটি করে সাজানো রয়েছে কাটা ধান। ক্ষেতের লালচে মাটি দেখা যাচ্ছে। লালচে মাটির উপর কাটা ধানের গোড়া জেগে রয়েছে লাল রঙের দাবার ছকের উপর সাদা রঙের ঘুঁটির মতো। পিছন থেকে কে ডেকে কথা বললে? পাল ঘুরে দাঁড়ালো। দৃষ্টিও এখন কমে এসেছে। গেল বছর পর্যন্ত পাল বিনা চশমায় চট সেলাই করা সূচে সনের সুতালির দড়ি পরিয়েছে, বস্তার মুখ সেলাই করেছে। কিন্তু এই বছরের এক ধাক্কাতেই বেলা কাবার করে দিলে চারিদিক ঝাপসা। তুলসী তলায় পিদিম জ্বালার সময় হয়ে এলো। আর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পাল লোকটির দিকে তাকিয়ে বললে, আমি গো কর্তা, চিনতে পারছো না নাকি? পালের এবার খেয়াল হলো ছোকরা মানুষের গলা। মুহূর্তে সে চিনতে পারলে ছোকরাকে। মন তার বিষিয়ে উঠল। নজর গেল তাহলে কর্তা? আরে আমি গো, আমি চিকেষ্ট। চেকা? হ্যাঁ গো হ্যাঁ, বলি দাঁড়িয়ে রইছ কেন? তুই কোথায় যাবি? হ্যাঁ, মাঠ থেকে পালিয়ে এলি নাকি? জ্বর এলো? কি বললে? জ্বর? জ্বর ফার আমার গেছে না যে, সেই তোমার আশ্বিন মাসে একবার, তারপরে ঝেড়ে ফেলে দিয়েছি। পালের বুক থেকে একটা নিঃশ্বাস বেরিয়ে এলো সাপের গর্জানির মতো। নিঃশ্বাসের সঙ্গেই সে বললে, মদ আর মাংস, এ হলো জ্বরের জঙ্গ, বুঝেছ? চেকা আবার হি হি করে হাসতে লাগলো। পাল বললে, তা যাবি কোথা জানা কেন? হ্যাঁ, ফ্যাক ফ্যাক করে হাসতে বুঝি মজা লাগছে আমার সামনে দাঁড়িয়ে? চেকা আবার হাসতে আরম্ভ করে দিলে। বললে, যাচ্ছি গো তোমার ওই মাঝের জলে 5 কিত্তে 3 বিঘে চকে, তোমার দরুন গো, এখন সারা হয়ে গেল। পাল হঠাৎ হেঁট হয়ে খসখস শব্দে আবার ধান কাটতে আরম্ভ করে দিলে। চেখার কথার ওই 5 কিত্তে 3 বিঘে তোমার দরুন কথাটা যেন তপ্ত লোহার শলার মতো পালের বুকে যেন বিঁধে গিয়েছে। ওই জমিটা চেকা অর্থাৎ শ্রীকৃষ্ণ পালের কাছ থেকে কিনেছে এই বৎসরই বর্ষার ঠিক আগে। ধানের দর তখন 18 টাকা, চাল 30 টাকা। পালকে বাধ্য হয়ে বেচতে হয়েছে। চেকা বোধহয় খোঁচা মারবার জন্যই কথাটা বলেছে।
আর খোঁচাটা লেগেছেও পালের বুকে। চেকা তবুও গেল না, দাঁড়িয়ে হাসতে লাগলো। বললে, সেই সকাল থেকে এই একতলায় কাটলে নাকি গো কর্তা, হ্যাঁ? পাল এ কথারও কোনো উত্তর দিলে না। সে ধান কেটেই চলল। চেকার এ কথার মধ্যেও হুল আছে। আবার চেকা বলে উঠল, কি গো কর্তা? পালের কোমর আবার কনকন করে উঠেছে। মনের জ্বালার উপর শরীরের যন্ত্রণায় পাল এবার আর আত্মসম্বরণ করতে পারলে না। সে খাড়া হয়ে উঠে দাঁড়ালো, দেহের উপর একটা হ্যাঁচকা টান মেরে। মট করে শব্দ হলো হাড়ে। পাল রাগে অধীর হয়ে বলে উঠল, কেনে রে শালা, কেনে? কি বলছিস কি, হ্যাঁ? চেকার হাসি পেড়ে গেল। সে চটপট শব্দে বার কয়েক বাই ঠুকে বললে, হবে নাকি? এক হবে নাকি এই ধানের গদির ওপর? বলেই সে আর দাঁড়ালো না। নিতান্ত অকস্মাৎ উচ্চ কণ্ঠে একটা গান ধরে সে চলে গেল। পাল চুপ করে দাঁড়িয়ে রইল কোমরে হাত দিয়ে। চোখ দিয়ে এবার তার জল গড়িয়ে পড়তে আরম্ভ করল। মুকুন্দ পাল এককালের ভীম, প্রৌঢ় বয়সের মোটা মোড়ল। তাকে ঠাট্টা করে গেল ওই শ্রীকৃষ্ণ চেকা। সম্বন্ধে সে অবশ্য মুকুন্দের নাতি। সম্বন্ধটা ঠাট্টারই বটে, কিন্তু এ ঠাট্টা মুকুন্দের পক্ষে মর্মান্তিক। শ্রীকৃষ্ণ এখন গ্রামের মধ্যে সকলের চেয়ে অবস্থাপন্ন চাষি। উঠানে গোলায় গোলায় ধান আছে, ঘরে টাকা আছে। মহামহিম শ্রী শ্রীকৃষ্ণ পাল বরাবরেশু। বয়ানে লেখা এ গাঁয়ের লোকের সই করা খত আছে ওর ঘরে। 5 কিত্তে 3 বিঘের চক বলে সেই কথাটা চেকা ঠাট্টা করে বলে গেল। ওতে পাল ব্যথা পেয়েছে, দুঃখ পেয়েছে, কিন্তু ওর ওপর হাত নাই। ও দুঃখ মনে মনেই চেপে রেখেছে মুকুন্দ। কিন্তু ও যে ওই বাই ঠুকে বলে গেল হবে নাকি 1 হাত, ওর অর্থ হলো মুকুন্দের শরীরের এ অবস্থা দেখে সে তার সঙ্গে 1 দফা কুস্তি লড়তে চেয়ে গেল। একালের ছোকরাদের মধ্যে চেকাই হলো সকলের চেয়ে বড় জোয়ান। পালের মুখে বিষণ্ণ হাসি ফুটে উঠল। মনে পড়ল বছর 8 আগে আমতির লড়াইয়ের আখড়ায় যখন শ্রীকৃষ্ণ সকলকে আছাড় দিয়ে আখড়ার মাটির উপর বাই ঠুকে পড়েছিল, তখন হাসতে হাসতে মুকুন্দ গিয়ে বলেছিল, কই রে, আয় দেখি, আমার সঙ্গে আয় 1 হাত, আয়। অন্য 5 জনে, বিশেষ করে জগন্দ অর্থাৎ যোগেন্দ্র ঘোষ, তার হাত ধরে টেনে বলেছিল, ছি 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 ছি, আরে তোমাকে নাকি লড়তে হয় ওই বালকের সঙ্গে, ছি। শঙ্কিত হয়ে বারণ করেছিল সবাই। পালের শরীরের যা ওজন, তাতে সে যদি চেকার উপর কোনো মতে চেপে পড়ে তাহলেই ছোঁড়াটা ঘায়েল হয়ে যাবে। শঙ্কিত হয় নাই শুধু, ছিকেষ্ট। সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়ে বলেছিল, এই হট যাও, সব লড়বো আমি, হট যাও, হট যাও। চেকার স্পর্ধা চিরকালের। পায়ে তাড়ায় ঘুরতে ঘুরতে আবার সে বলেছিল, মোটা কে সাথ আটা লড়েগা, হট যাও। পালের দেহখানা প্রকাণ্ড বলে এবং লোকে তাকে মোটা মোড়ল বলে বলে সেই 10-এর সামনেই সে নিজের নামকরণ করেছিল আটা, অর্থাৎ আঁটো সাঁটো দেহ, তরুণ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে গরম জল হয়ে গিয়েছিল। মুকুন্দ তাকে পাঁজা কোলা করে কোলে তুলে ধরে গোটা আঁকড়াটার চারধারে ঘুরে আঁকড়ার উপর ফেলে দিয়েছিল। অবশ্য বেশ একটু জোরেই ফেলে দিয়েছিল। তাই আজ চেকা মোড়ল তাকে ঠাট্টা করে গেল। বাই ঠুকে আস্ফালন করে লড়াই করবার জন্য প্রায় হাঁক মেরেই ডাক দিয়ে গেল, হায় ভগবান,
কিকাল জ্বর তুমি দুনিয়ায় পাঠালে, রক্ত জল করে দিলে, মাংস সব যেন চিবিয়ে চিবিয়ে লোল করে দিলে, হাড়ে পর্যন্ত ঘুণ ধরিয়ে দিলে, চোখের দৃষ্টি গেল। এখন উঠে দাঁড়ালে মাথা ঘোরে, দুপা জোরে হাঁটলে কাঁপতে হয়। নইলে সে তো বুড়ো নয়, 60 বছর বয়স কি এমন বয়স। তার বাপ 65 বছর বয়সে 5 সিঁড়ি কোদাল চালিয়েছে জোয়ান কৃষাণের সঙ্গে সমানে পাল্লা দিয়ে। আর সে নিজেই তো সে এই বর্ষাতেও কোদাল চালিয়েছে, লাঙলের মুঠো ধরেছে। কিন্তু হঠাৎ এ কি হলো? হায় ভগবান, বুড়ো করে দিলে। কি গো, চলছে না হাত? দাঁড়িয়ে আছো? কে? হ্যাঁ, আমি সকরুণ কণ্ঠে বললে, হ্যাঁ আমি জগন্দ ঘোষ। না, আমিও পারলাম না, ফিরে এলাম। ও জগন্দ, এ কি হলো ভাই? হ্যাঁ, লাই এসে ঘাটে লেগেছে গো, আর দেরি লাই। জগন্দর গলা কাঁপছে, স্পষ্ট বুঝতে পারলে মুকুন্দ। সঙ্গে সঙ্গে তারও চোয়ালের নিচের সমস্ত মাংসটা থরথর করে কাঁপতে লাগল। জগন্দ এগিয়ে এসে বললে, লাও দেখি, তামাক খাও। আলের ওপর দুজনে বসল। মুকুন্দর হাতে হুঁকো ধরাই রইল, সে যেন বড় ভাবছে। জগন্দ তাকে হুঁকোর কথা মনে পড়িয়ে দিলে, আরে কি হলো, খাও। হুঁকোয় সে শুধু মুখই দিলে, টানলে না। তারপর হঠাৎ বললে, লায়ে পার হতে তো ভয় নাই জগন্দ, হরি বলে না পিয়ে লায়ে চড়তে পারতাম তবে তো। কিন্তু এ কি পাপের ভোগ বলো তো? হ্যাঁ, 3-4 মাসে কটা জ্বরে, এ কি হলো বলো তো? বুড়ো হয়ে গেলাম ভাই। মুকুন্দ অনেকক্ষণ চুপ করে থেকে বললে, চেকা আমাকে বাইশুকে বলে গেল জগন্দ, 1 হাত হবে নাকি? আমাকে ঠাট্টা করে গেল। রোদ উঠেছে, শীত কেটে এসেছে। হাত পা কোমরের আড়ষ্ট ভাবটা কেটে গিয়েছে অনেকটা। হঠাৎ মুকুন্দ গায়ের র্যাপারখানা খুলে ফেললে। জগন্দ বললে, আরে করছো কি? ঠান্ডা লাগবে যে। আমার আর সহ্য হচ্ছে না, গা ঘামছে, দেখো তুমি। জগন্দর কিন্তু ততখানি উৎসাহ হলো না। সে বললে, তা মাঠে বসে আর কি করবে? হ্যাঁ, চলো বাড়ি যাই। না না, তুমি যাও জগন্দ। আমার ভাই এই ভুঁইখানা না সারলে চলবে না। কিষেন ছোঁড়াটার আবার জ্বর। জগন্দ অবাক হয়ে গেল, বললে, সকাল থেকে তো দেখলে, আবারও স্বাদ হচ্ছে তোমার? না না, যাও হে, তুমি যাও। মুকুন্দ আবার মাঠে নেমে পড়ল। জগন্দ চলে গেল। রোদের তাপ এসেছে, বেদনা ভরা সর্বাঙ্গে যেন মিঠা মিঠা সেঁক লাগছে। আরাম পাচ্ছে মুকুন্দ। মনে মনে ভাবছে, আহা হে দেবতা,
তোমার মতো এমন মহিমা আর কারো নাই। তোমাদের রোদে পাঁশুটে ধান গাছে সবুজ রং ধরে, তোমার যত রোদ তত জল, তোমার তাপে আড়ষ্ট দেহে জোর ফিরে আসছে, গাঁটে গাঁটে বুড়ো বয়সের পুরু চর্বি গলছে। মুকুন্দ হাত দুটা উপরে তুললে, বার কয়েক ভাঁজলে, কবজি থেকে হাতের মুঠাটা ভাঁজলে বার কয়েক বসল উঠল, কিন্তু হাঁপ ধরেছে। তা ধরুক, তবু তার মনে হলো সে যেন অনেকখানি সক্ষমতা ফিরে পেয়েছে। হ্যাঁ, অনেকখানি। হেঁট হয়ে সে আবার ধানের গোড়া মুঠোয় চেপে ধরলে, কাস্তে চলতে আরম্ভ করল। ওরে বাস রে, এ যে ভীমের মতো ধান কাটতে লাগছে। বছর 22-এর একটি মেয়ে, এক হাতে জল খাবার, অন্য হাতে জলের ঘটি নিয়ে এসে দাঁড়ালো। মুকুন্দ ধান কেটে চলেছিল প্রচণ্ড উৎসাহের সঙ্গে, কিন্তু তাতে ধান কাটার চেয়ে তার দেহখানাই যেন বেশি চলছিল। ভাঙা কল চলে যেমন, তাতে যেমন কাজের চেয়ে কলটার ঝাঁকুনি খেয়ে নড়ে বেশি, শব্দ হয় জোর, ঠিক তেমনি ধারা ধান কাটার বেগের চেয়ে মুকুন্দের মনের আবেগটা শরীরে প্রকাশ পাচ্ছিল বেশি। সে কিন্তু বুঝতে পারছিল না, সে কাজ করেই চলেছিল। হঠাৎ মেয়ের গলায় এই কথাটা শুনে সে সোজা খাড়া হয়ে দাঁড়িয়ে হা হা করে হেসে উঠল। সমস্ত মাঠখানায় ওই নদীর ধার পর্যন্ত তবকে তবকে যেন সে হাসির প্রতিধ্বনি বিছিয়ে গেল। মোটা গলায় সে ছড়া কাটলে, সিঁদুর মুখী ধানে ধানে বলিবে গোলা, আমার সোনামুখীর ভবে সোনার কাঠির মালা। ওই তোমার হলো কি আজ বুড়ো বয়সে? হ্যাঁ, মেয়েটি বললে। সে সত্যিই বিস্মিত হয়ে গিয়েছিল। মুকুন্দ চমকে উঠল। মুহূর্তে তার হাসি থেমে গেল, মুখখানা হয়ে গেল পাথরের মতো। তার অকস্মাৎ ভুল হয়ে গিয়েছিল। বহুকাল আগে তখন তার বয়স 30। 29 বছর বয়সে তার তৃতীয় পক্ষের স্ত্রী মারা যায়। 21 বছরে গিয়েছিল প্রথম স্ত্রী, আর 25 বছরে দ্বিতীয় জনা। একটি 2 বছরের মেয়ে রেখে গিয়েছিল। 29 বছর বয়সে তৃতীয় জনা। তাই লোকে বলতো মুকুন্দ পাল অজগর পুরুষ, বিয়ে হলেই নির্ঘাত খাবে। মুকুন্দও এটা বিশ্বাস করেছিল। গণৎকারেও তাই বলেছিল, রাক্ষসগণ, পত্নী স্থানে শনি মঙ্গল রাহু, শিবের সাধ্যি নাই তোমার পরিবার রক্ষা করতে। মুকুন্দ নিজের হাতের তালুর করে আঙুলটার নিচে স্পষ্ট দেখেছে অসংখ্য কাটাকুটির দাগ। তাই সে আর বিয়ে না করে ঘরে এনেছিল পাশের গ্রাম চণ্ডীপুরের বাবুদের বাড়ির একটি বিধবা তরুণী ঝিকে। ব্রাহ্মণ বাড়িতে ঝিয়ের সে কাজ করত। জলচল জাতের মেয়ে, তাতে আর ভুল নাই। তবুও অধিকন্তু ন দোষায় মুকুন্দ তাকে বৈরাগীদের আখড়ায় কণ্ঠি পরিয়ে বৈষ্ণবী করে পেড়ে শাড়ি হাতে চুড়ি পরিয়ে ধরে এনেছিল। 30 বছর আগে এমনই করে সে আসত তার জলখাবার নিয়ে। 1320 সালও ছিল একটা শূন্যের বছর। সেবারও এমনই ধান হয়েছিল, আর এমনই বান। হয়নি শুধু চালের মন 30 টাকা, আর হয়নি এমন কালজ্বর। সেবার সে ধান কাটছিল মাঠে। সে এসে বলেছিল ঠিক ওই কথাটি, ঠিক ওই কটি কথা। মুকুন্দ ঠিক এমনই করে হেসেছিল আর ওই ছড়াটি কেটেছিল। আজও সেই রকম মাঠ ভরা ধান। আজও সে যেন ঠিক তেমনই হুস হুস করে ধান কেটে চলেছে। আর এমন সময় তেমনিভাবেই এসে দাঁড়িয়ে সেই কথা কয়টি বলায় মুকুন্দের ভুল হয়ে গেছে। বৈষ্ণবীও অনেক কাল আগে মরে গেছে। মুকুন্দ বলে গত হয়েছে।
এই মেয়েটি মুকুন্দের নাতনি, মেয়ের মেয়ে। সম্বন্ধ যদিও ঠাট্টার, কিন্তু মুকুন্দ কখনো ঠাট্টা করে না। একটি ছেলে কোলে নিয়ে মেয়েটি 15 বছরে বিধবা হয়েছে। মেয়ে বিধবা হয়েছিল ওই মেয়েকে কোলে নিয়ে। মুকুন্দ জীবনে 2টি শিশুকে কোলে করে মানুষ করেছে। প্রথম তার নিজের মেয়ে, আর তারপর এই নাতনিকে। নাতনির ছেলেকে সে কোলে করে না, না, কাজ নাই। 2য় অধ্যায়। মুকুন্দ বাড়ি এসে বসে হাঁপাচ্ছিল, কিন্তু তাতে তার মেজাজ খারাপ হয়নি। শরীর এলে মেরে গিয়েছে, কিন্তু তাতে কোনো অসুখ বোধ করছে না। কাজ সে অনেকটা করেছে, অনেকটা। সে খুশি হয়েছে। স্পষ্ট বুঝতে পেরেছে সে বুড়ো হয় নাই। আসল দরকার ওষুধ আর খাওয়া দাওয়ার, আর দরকার কাজের অভ্যাস। মেয়ে লক্ষ্মী এসে বাপকে দেখে কিন্তু শিউরে উঠল। বলল, আচ্ছা বাবা, তোমার কি শরীরের উপর এতটুকুন মায়া মমতা নাই? হ্যাঁ, মুখের কি চেহারা হয়েছে দেখো দেখি। সরস্বতী বলছিল। কি বলছিল সরস্বতী? লক্ষ্মীর মেয়ে সরস্বতী, পালমশাইয়ের সেই নাতনিটি। বলছিল, কর্তা দাদা ধান কাটছে। বাবা রে বাবা, একটা জোয়ানের 7 দিনাই এমন হাই হাই করে কাটতে। পাল হা হা করে হেসে উঠল। মাঠে আজ যে হাসি হেসেছিল, সে হাসি সে জোয়ান বয়সে হাসত। যে হাসি সে সরস্বতী বিধবা হবার পর আজকের আগে আর কখনো হাসে নাই, সেই হাসি। হাসির আওয়াজের ধাক্কায় দেওয়ালের ঠেস দিয়ে রাখা কাঁসার বড় খোয়ারাটায় মৃদু প্রতিধ্বনির রেশ বেজে উঠল। লক্ষ্মী চমকে উঠল। ভাবল, বাবার হলো কি? জানিস লক্ষ্মী, তোর বেটি বলে কি জানিস? আমাকে বলে কিনা বুড়ো, তাই। বলেই সে আবার হা হা করে হেসে উঠল। আবার বললে, তাই তোর বেটিকে শুনিয়ে দিলাম সেই ছড়াটারে, যে ছড়াটা তোর মাকে বলতাম। এবার লক্ষ্মী হাসলে। পাল বললে, জানিস মা, এবার যা ধান হয়েছে না, আহা, হয়ে ধান নয় মা, সাক্ষাৎ লক্ষ্মী। হ্যাঁ, এবার খামারে বোধ হয় ধান বাঁধতে জায়গাই হবে না। তাছাড়া গরু দুটোর যা হাল হয়ে আছে তাতে। বলতে বলতে পাল অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল। আবার বললে, কেলের জন্যে ভাবি না রে মা, ও আমার ঠিক আছে। ও আবার খ্যাম জম্মা। ভাবনা শুধু ওই বাছুরটার জন্যে, হাজার হলেও কাঁচা হাড়। কেলে অর্থাৎ পালমশাইয়ের প্রিয়তম হেলে বলদ। একেবারে শৈশব থেকে তাকে পাল পালন করেছে। এখন সে বুড়ো হয়েছে, কিন্তু ভরা বয়সে কেলে ছিল এখানকার বিখ্যাত হেলে। পাল শুধু একা নয়, এখানকার সকল চাষিতেই এক বাক্যে বলে, কেলে ক্ষণজন্মা গরু। একা কেলের সঙ্গে কাঁধ দিয়ে একে একে 4টা বলদ অকালে ঘায়েল হয়ে গিয়েছে। গতবার আবার একটা বাছুর অর্থাৎ সদ্য জওয়ান বলদ কেনা হয়েছে, কিন্তু আজও সে কেলের ডাইনে বইতে পারে না। এবার 2টা বলদেরই খুঁড়িয়া হয়েছিল গো মড়কের সময়। 2টাই ভাগ্যক্রমে বেঁচেছে, কিন্তু অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে। পাল কেলের জন্য ভাবে না, ভাবনা তার ওই নতুন সদ্য জোয়ান হেলেটার জন্য। অনেকক্ষণ চুপ করে থেকে পাল বললে, জানিস মা, চেকা আমাকে আজ
বাড়ি ঢুকে ঠাট্টা করলে। কেউ উত্তর দিলে না। পাল পিছনে তাকিয়ে দেখলে লক্ষ্মী নাই, চলে গিয়েছে। পাল উঠে গিয়ে দাঁড়ালো কেলের কাছে। কেলে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে পালের দিকে চাইলে, তার গা শুঁকলে, তারপর ঘাড়টা লম্বা টান করে মুখটা এগিয়ে দিলে মুকুন্দের বুকের কাছে। এর অর্থ হলো গলকম্বলের সুরসুরি দিয়ে যাও। পাল হেসে তার গলায় হাত বুলিয়ে পিঠে দুটো চাপড় মেরে বললে, দেখবো বেটা এবার কেমন ক্ষমতা তোমার। হ্যাঁ, দাঁড়া না, তাজা করে দিচ্ছি। রশির মেয়ার ব্যবস্থা করছি আজ থেকে। রশি হলো ধেনো মদের সবচেয়ে কড়া তেজি অংশ, আর মেয়া হলো তারই পচানো জিনিসের ছিবড়ে, ভারী উপকারী আর পোষ্ঠাই গরুর পক্ষে। চেকা মোড়ল নিজে খায় গৃহজাত, অর্থাৎ ঘরের চোলাই করা মদ, আর গরুদের খাওয়ায় রশি মেয়া। একেবারে তাগড়া হয়ে আছে চেকার গরুগুলা। চেকা খায় মদের সঙ্গে মাংস, হাঁস আছে এক পাল, হাঁসের বাচ্চা খায়। কি করছো কর্তা? সরস্বতী দাঁড়ালো এসে দাওয়ার উপর। বলল, তোমার কেলেকে খেতে দিয়েছি, উপোস করিয়ে রাখি নাই। কি? তুমি এসো, তেল মাখো, চান করো, খেতে দিতে হবে না? ও হ্যাঁ, চল। পাল এসে বসল। নাতনি তেলের বাটিটা এগিয়ে দিলে। পাল বললে, এক কাজ কর দেখিনি, এই তেলটা গরম করে নিয়ে আয় দেখি, যা। গরম তেল সর্বাঙ্গে মালিশ করতে বসে আবার সে ডাকলে, সরস্বতী। আবার কি হলো? দেখ, এই পিঠে খানিক তেল মালিশ করে দিত বোন, খুব করে, আচ্ছা করে দে। উত্তর হচ্ছে না, আরো জোরে। আর আমার জোর নাই বাপু। আচ্ছা, তবে গোটা কত কিল মার দেখিনি আমার পিঠে, তোর যত জোর আছে। আচ্ছা। আমার হাতে লাগছে বাপু, না আমি আর পারবো না। সরস্বতী সত্যই ক্লান্ত হয়ে পড়েছিল। পাল আবার হাহা করে হেসে উঠল। বললে, জানিস বোন, আমার কিন্তু তোর নরম হাতের কিল না ভারী মিষ্টি লাগছে। সরস্বতী সংকুচিত হয়ে পড়ল। কর্তার মুখে এই ধারার কথাবার্তা কখনো সে শোনে নাই। ভাবল, হলো কি কর্তার? সরস্বতী মাকে বললে, জানো মা, কর্তার গতি কিন্তু ভালো নয়। লক্ষ্মী চমকে উঠল। কথাটা তারও মনে হয়েছে, বাপের সেই হাসি শুনে। এ হাসি সে শুনেছে ছেলেবেলায়। বাপকে তখন লোকে বলতো ভীম। সন্ধ্যার পর বাইরের দাওয়ায় 5 জনের সঙ্গে বসে তার বাবা ঠিক এমনিভাবেই হাসত। সে তখন ছোট মেয়ে, বাড়ির ভিতরের দাওয়ায় শুয়ে ঘুমাতো। বাবার হাসিতে তার ঘুম ভেঙে যেত। বৈষ্ণবী মা বকত বাবাকে, কি এমন করে হাসো, হ্যাঁ? মেয়েটার ঘুম ভেঙে যায়, চমকে ওঠে। বাবা আবার হাসত হা হা করে। কাঁসার বাসনে ক্ষণক্ষণে আওয়াজের রেশ বেজে উঠত। দরজায় কি জানালায় হাত দিয়ে থাকলে মনে হতো কি যেন একটা শিউরে উঠছে তার ভিতরে। সে হাসির প্রথম পর্দা ছিঁড়েছিল বৈষ্ণবীর মা যাবার পর।
তারপর খাদে নেমেছিল লক্ষ্মী নিজে বিধবা হবার পর। সরস্বতী বিধবা হবার পর সে হাসি আর হাসে নাই তার বাবা। আজ সেই হাসি শুনতে পেয়ে কথাটা তারও মনে হয়েছে। সরস্বতী বললে, কর্তা হয়তো আর বেশি দিন বাঁচবে না মা, হয়তো কর্তার মাথা খারাপ হয়েছে। লক্ষ্মী শিউরে উঠে বলে, ও মা, ও কথা বলিস না সরস্বতী, তাহলে আমাদের দশা কি হবে একবার ভাব দেখি। সরস্বতী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেই চলে গেল সেখান থেকে। লক্ষ্মী চুপ করে বসে ভাবছিল। যতই অশুভ হোক, সরস্বতী কথাটা মিথ্যে বলে নাই। আজ সন্ধ্যাবেলায় বলদ দুটাকে রশি আর মেয়া খাওয়াবার ঝোঁক উঠেছে। নিজে বৈষ্ণব মানুষ, মদকে যার এত ঘেন্না, আর সেই লোক কিনা নিজে হাতে ওই সব জিনিস ঘেঁটেছে। বলদকে মেয়া রশি অনেকবারই খাওয়ানো হয়েছে, কিন্তু সেসব করতো রাখালে। আর তখন বাবা নাকে কাপড় দিয়ে দাঁড়িয়ে থাকতো দূরে। আর সেই লোক নিজে হাতে এই বুড়ো বয়সে। চোখে জল এলো লক্ষ্মীর। এখন রাখাল নাই, কিন্তু কাহার পাড়ার কাউকে ডাকলেই তো হতো। এ কি মতিভ্রম? একটু বসে থেকে সে উঠল। উৎকণ্ঠা এবং কৌতূহল হলো বাবা কি করছে দেখবার জন্য। সে চুপি চুপি বাবার ঘরের দিকে এগিয়ে গেল। আশ্চর্য হয়ে গেল কোঠার উপরে ধূপধাপ শব্দ শুনে, যেন দুর্মুষ দিয়ে কাঠের তক্তার উপর মাটি বিছানো মেঝেটা পিটছে। সন্তর্পণে সিঁড়ি দিয়ে উঠে আড়াল থেকে উঁকি মেরে সে অবাক হয়ে গেল। দেখল তার বাবা কুস্তিগিরের মতো কাপড় সেঁটে রীতিমতো বৈঠক দিচ্ছে আর হাঁপাচ্ছে। ধীরে ধীরে লক্ষ্মী নেমে এলো। হায় রে, এই বয়সে বাবা শেষে পাগল হয়ে গেল। আজ তাহলে এই পর্যন্ত। এই গল্পের পরবর্তী অংশ শুনবেন আগামী অডিওতে। ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানান। সবাই ভালো থাকবেন। নমস্কার।